আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো তো দেখি। হুম, দেখো সবকিছু ঠিক আছে কিনা। আশা করি সবাই ভালো আছো। হুম, সবকিছু ঠিক আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লাসের আগে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ সবসময়। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো, সবকিছু ঠিক আছে কিনা একটু দেখো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাস, তোমরা সবকিছু একটু সহজে বোঝার চেষ্টা করবা, একটু মনোযোগ দিয়ে থাকবা। হ্যাঁ, ওকে। তো প্রথম কথা হচ্ছে, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ তোমার সকল চ্যাপ্টার কিন্তু আমাদের এই গ্রুপে রেকর্ডেড ক্লাস আছে প্রিভিয়াস ইয়ারের। তোমরা চাইলে কোনো ইনকোর্স পরীক্ষা অথবা যদি কোনো কলেজে কোনো পরীক্ষা হয়ে থাকে কোনো চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে ক্লাস করে কিন্তু তুমি সামনে তোমার ইনকোর্স অথবা যে কোনো পরীক্ষা দিতে পারো, অথবা অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু রেকর্ড ক্লাসগুলো তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমার এরপর হচ্ছে নতুন করে যে লাইভগুলো হবে, সেই লাইভগুলো তোমাদের সেশন দেওয়া থাকবে। সেই সেশন অনুসারে তোমরা বুঝতে পারবে যে এগুলো তোমাদের ক্লাস। আচ্ছা, তো আজকে আমরা যেই ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আজকে আমরা যেই সাবজেক্টের ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আছে এবং ফিনান্স ডিপার্টমেন্টও আছে। মানে তিনটা ডিপার্টমেন্টে এই বইটা আছে, বুঝছো? এর মধ্যে আমরা আজকে ক্লাস নিব হচ্ছে চ্যাপ্টার 5, কস্ট, ভলিউম, প্রফিট, রিলেশনশিপ। মানে হচ্ছে তোমার খরচ, ভলিউম আর হচ্ছে লাভের সম্পর্ক। হ্যাঁ, তো ভলিউমটার এই মূলত তোমার বাংলা মিনিংটাও ভলিউমই। হ্যাঁ, আচ্ছা। এখন এই চ্যাপ্টার 5 এটা এমন একটা চ্যাপ্টার যে বি পার্টে তোমাদের 4 মার্কের প্রশ্ন আসবে 100%। সি পার্টে তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসবে 100%। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বি পার্টে 4 মার্কের প্রশ্ন আসে এবং সি পার্টেও 10 মার্কের প্রশ্ন আসে। তার মানে এখান থেকে তোমার 14 মার্কস তোমাদের পরীক্ষায় থাকবে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3টা চ্যাপ্টার পারলে পাস করা যায়, এরকম চ্যাপ্টার কিন্তু আছে। আচ্ছা, তো এই বি পার্ট এবং সি পার্টের মধ্যে 14 মার্কস প্রশ্ন তোমাদের এই একটা চ্যাপ্টার থেকে থাকবে। তার মানে এই একটা চ্যাপ্টার পারা মানে হচ্ছে তোমাদের 14 মার্কস প্রশ্ন, 14 মার্ক এগিয়ে থাকা। হ্যাঁ, আচ্ছা। এখন এই চ্যাপ্টারটা মূলত একটা সূত্রভিত্তিক চ্যাপ্টার। কি সূত্র? মানে এখানে তোমার ট্রাম, ট্রামস মানে কি সূত্রভিত্তিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো জানতে চাও এবং ভালো তুমি যে কোনো ম্যাথ সহজে সলভ করতে চাও, প্রথম কথা হচ্ছে তোমার ট্রাম জানা থাকতে হবে। মানে ট্রামসগুলো, সূত্রগুলা তোমার মুখস্থ করে হোক অথবা বেসিক থেকে হোক, তোমাকে যেভাবে হোক মানে সূত্রটা জানা থাকতে হবে। এখন ধরো আসছে যে ডিজিআর সেলস বের করো, মানে টার্গেট সেলস বের করো। এখন তুমি সূত্র জানো না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার পাওয়ার শেষ। কারণ তুমি যদি ডিজিআর সেলসের সূত্রটাই না লিখতে পারো, সেই ক্ষেত্রে তোমার আর এখানে কিছু করার নেই। কিন্তু সূত্র লেখছো, সূত্র লেখার মধ্যে আবার যে আরো এনাদার কিছু মান লাগে, যেমন ডিজিআর সেলস তোমার কস্ট, ফিক্সড কস্ট লাগবে। ঠিক আছে, ফিক্সড কস্ট লাগবে, ভেরিয়েবল কস্ট লাগবে। কোথা থেকে পাবে?
এইগুলা তোমাকে বের করতে হবে টেকনিকের মাধ্যমে। হ্যাঁ, তোমার এগুলো বের করতে হবে কি, টেকনিকের মাধ্যমে তোমাকে বের করতে হবে। ওকে, এখন তাহলে তোমাকে সূত্র সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে, তারপর হচ্ছে কি টেকনিক তোমাকে ইউজ করতে হবে। এই চ্যাপ্টারে সূত্র থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিক। বেশি ইম্পর্টেন্ট কি, টেকনিক। আর এই টেকনিকটা তুমি কিভাবে অর্জন করবে, এটা হচ্ছে সরাসরি প্র্যাকটিস, এর উপরে কোনো কথা না। ঠিক আছে, এই টেকনিকটা তোমাকে প্র্যাকটিস করে অর্জন করতে হবে। এই চ্যাপ্টারে সর্বোচ্চ তোমাদের 5 থেকে 6টা ক্লাস লাগবে, তারপরে আমি চ্যাপ্টারে পরীক্ষা নিব। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের এইচডব্লিউ মাস্ট করতে হবে। এইচডব্লিউ যারা না করবা তারা পরীক্ষা দিলে খাতা ওইভাবে দেখা হবে না। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এইচডব্লিউ মাস্ট করে গ্রুপে জমা দিবা, এবং এই তোমার চ্যাপ্টারের শেষে মাস্ট বি পরীক্ষা হবে, এবং যথাসময়ে রেজাল্ট সবকিছু পাইবা। তাহলে এই চ্যাপ্টারে তোমার 5 থেকে 6টা ক্লাস হলে শেষ হয়ে যাবে। এখন এই চ্যাপ্টারে ম্যাথ কিভাবে আসে, এই চ্যাপ্টারে ম্যাথ আসে হচ্ছে তোমার এক একটা ধরনের এক এক ম্যাথ এক এক পরীক্ষা আসে। তো তুমি যদি এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কভার করতে চাও, আমি তোমাদেরকে বলি 6 থেকে 7 ধরনের ম্যাথ করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো এটা একটা ম্যাথ, তার মানে কি তোমার দেখা গেছে এই টাইপের ম্যাথ আসবে, হয়তোবা এখানে জাস্ট কি হবে, পার্সেন্ট গুলো চেঞ্জ হবে, অথবা হুবহুব আসতে পারে, যেহেতু এনি হুবহুব দিবে না, হয়তোবা চেঞ্জ করবে। তো এরকম সেম একটা ম্যাথ আসবে, এটা হচ্ছে একটা নিয়মের ম্যাথ। এখন তুমি যদি এই ম্যাথটা পারো, তুমি এই নিয়মের সবগুলা ম্যাথ সলভ করতে পারবে। যেমন এই নিয়মের তোমাদের ম্যাথ দেওয়া আছে, আমি আজকে হোমওয়ার্ক দিব 5টা অঙ্ক, সবগুলো একই অঙ্ক। তার মানে এই অঙ্কটা যখন তুমি পারবা, তুমি বাকি 5টা 7টা অঙ্ক পারবা। তো ধরো এরকম আরেকটা নিয়মের আসবে, আরেকটা নিয়মের আসবে, এইভাবে দেখা গেছে এই অঙ্কে 5 থেকে 6টা নিয়মের ম্যাথ আছে। এই 5 থেকে 6টা নিয়মের ম্যাথ পারলে তুমি এই চ্যাপ্টারের সব ম্যাথ পারবা। কারণ একটা নিয়মের ম্যাথ আছে মিনিমাম চ্যাপ্টারে 7টা 8টা করে। তাহলে ধরো 7টা 8টা করে যদি ম্যাথ হয়, ধরো মিনিমাম আমি 7টা ধরলাম, তাহলে ধরো 6টা নিয়ম, তাহলে 6 7 42টা, 42টা ম্যাথ। মানে আসলে ম্যাথ হলো 6টা, কিন্তু অঙ্ক হলো কি 42টা, মানে বিষয়টা এরকম। তাহলে এই অঙ্কটা যদি পারো, তাহলে টোটাল আরো 7টা অঙ্ক পারতেছো। তাহলে 2টা অঙ্ক পারলে 14 অঙ্ক পারতেছো। তার মানে কি তুমি 5টা অঙ্ক করলে 35টা অঙ্ক পারতেছো। এই যে বিষয়টা, এইভাবে তোমার পরীক্ষায় এটা আসবে। কারণ কেন, কারণ এখানে যে অনুসারে মান দেওয়া আছে, সেই অনুসারেই তোমাকে প্রশ্ন করতে হবে। এখন এখানে মান দেওয়া আছে রেশিও, মানে পার্সেন্ট দেওয়া, তোমাকে তারা অন্য ক্যাটাগরির প্রশ্ন করতে পারবে না। তোমাকে তারা এমনভাবে এই প্রশ্নগুলো করবে যেন তুমি এখান থেকে বের করতে পারো। এই জন্য এই হিসাব করে এখানে কয়েকটা ক্যাটাগরি তৈরি হয়েছে। এই ক্যাটাগরির হিসাব করে দেখা গেছে এখানে 5 থেকে 6 ধরনের ম্যাথ আছে। এই 5 থেকে 6 ধরনের ম্যাথ যখন তুমি কমপ্লিট করে ফেলবা, মানে যেমন দেখা এই ম্যাথটা এইভাবে কমপ্লিট করতে হবে, তুমি করে ফেলবা, তোমার দেখা গেছে এই নিয়মের সব ম্যাথ পারবা। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কি তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু নর্মালি তোমাদেরকে শীট দিয়েছি এবং শীট দিব। শীট কিন্তু আমরা তোমাদেরকে দিয়েছি, এবং শীট কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো। এই শীটে দেখো কতগুলা কি আছে, সূত্র আছে। হ্যাঁ, এখানে দেখো অনেক সূত্র আছে। এটা তোমরা সরাসরি প্রিন্ট করে নিবা, কম্পিউটার থেকে প্রিন্ট করে নিবা। প্রিন্ট করে নেওয়ার পরও দেখবো কি আরো কিছু কিছু সূত্র, মানে তুমি এখানে লেখা নাই, কারণ এখানে জায়গা নাই, বুঝছো, লেখা নাই। তো তুমি এইগুলা কেন লিখি নাই, কারণ ওইগুলা তুমি নর্মালি প্র্যাকটিস করার মাধ্যমেই তুমি পারবা। এবং আরেকটা কথা বলি, তুমি যখন অনেক বেশি প্র্যাকটিস করবা, এই শীটটা তোমার দেখাই লাগবে না। কারণ কেন জানো, কারণ তুমি এত বেশি প্র্যাকটিস করবা যে তোমার কোন সময় কোন অঙ্কটা কোন সূত্রটা ইউজ করতে হবে সেটা তুমি নর্মালি বুঝে ফেলবা। তখন এই সূত্র তোমার না দেখলেও চলবে, নর্মাল অঙ্ক করতে পারবে। তাহলে এই চ্যাপ্টারের মোস্ট ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, তোমরা সবসময় সূত্র পরোয়া না করে একটা না একই রকমের অঙ্ক সিরিয়ালি করতে যাবে। ধরো এই রকমের অঙ্ক একটা করছো, আবার খুঁজে খুঁজে করে দেবে, আর খোঁজার কোনো দরকার নাই, আমি দিয়ে দিব হোমওয়ার্ক। তার মানে তুমি যখন সিরিয়ালি অঙ্ক করতেই থাকবা, এই শীট তোমাকে আর দরকার পড়বে না, তুমি সরাসরি তোমার ব্রেন থেকেই তোমাকে আউটপুট দিতে থাকবে, বুঝছো। তো আর তুমি যদি সূত্র আগে মুখস্থ করো, আমি 100% তুমি সবগুলো সূত্র কখনোই মুখস্থ রাখতে পারবে না। কিন্তু যদি তুমি অঙ্ক করার মাধ্যমে বসছো, 10টা অঙ্ক করে ফেলছো, 5টা অঙ্ক করে ফেলছো, করার মাধ্যমে যদি অঙ্ক করে যাও, তাহলে এই চ্যাপ্টারে তুমি অনেক ইজিলি সলভ করতে পারবে। তাহলে এই চ্যাপ্টার তোমাকে কিভাবে পড়তে হবে, আমি যে নিয়মের অঙ্কটা করাচ্ছি এই নিয়মের সবগুলো অঙ্ক
একদম খাতা কলম নিয়ে একদম ডার্সে করতে থাকবা, দেখবা সূত্র মুখস্থ, অঙ্ক পারো, আর বিভিন্ন যে ছোট ছোট টেকনিক ইউজ করতে হয়, কোন টেকনিকটা কোথায় ইউজ করতে হয় সেটাও তুমি পারবা। ইভেন এমন এখানে অনেক অঙ্ক আছে সলভ করতে পারবা যে শীটের সূত্র তোমার লাগবেই না, তুমি নিজ থেকে তৈরি করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এই বিষয়গুলা তুমি, হ্যাঁ, এই বিষয়গুলো তুমি এই শুধুমাত্র এই শীটটা প্রিন্ট করে নিবা, কারণ এটা হচ্ছে কি তোমার মানে লেকচার শীট না, এটা হচ্ছে শুধুমাত্র তোমার এই সূত্রের শীটটা। আর আরেকটা যে শীট আছে তোমাদেরকে যেটা দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের, আমি একটু দেখে নিচ্ছি প্রথম ক্লাস, সেটা হচ্ছে তোমাদের এই মানে চ্যাপ্টার শীট, মানে এটা হচ্ছে লেকচার শীট বলা হয়। এখানে তোমাদের ফুল চ্যাপ্টারের অঙ্ক ওঠানো আছে। হ্যাঁ, ফুল চ্যাপ্টারের অঙ্ক কি ওঠানো আছে এখানে। ঠিক আছে, এখানে তোমাদের ফুল চ্যাপ্টারের অঙ্ক ওঠানো আছে, ও শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওইখানে তোমাদের এম এ কালাম স্যারের বইয়ে বি পার্টের যত অঙ্ক আছে, সি পার্টের যত অঙ্ক আছে, সব সিরিয়ালে ওঠানো আছে। তো যারা বই কিনো নাই, ওইখান থেকে হেল্প নিয়ে পড়তে পারবা। তারপরে তোমরা এই তারপরে তোমরা কি করবা, বই কিনে নিবা। ঠিক আছে, আরেকটা কথা আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, তোমরা যখন এই অঙ্কগুলা করতে যাবা, যখন দেখবা শুধুমাত্র প্রশ্নটা সামনে আছে, তখন তোমাদের অঙ্কগুলা কঠিন লাগবে। থার্ড ইয়ার অঙ্ক কিন্তু নর্মালি সেকেন্ড ইয়ার থেকে বড় বড় অঙ্ক। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের থার্ড ইয়ারের অঙ্ক সেকেন্ড ইয়ার থেকে বড়, কিছু কিছু অঙ্ক দেখবে আমি একদম বোর্ডে উঠায় বুঝাইতেছি, কারণ একটা মধ্যে আমি লেখা লেখা বুঝাই, অনেক সময় লাগবে, 2 ঘন্টা লাগবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি যখন এই মনে করো এই অঙ্কটা তুমি দেখলা, তোমার সামনে আসছে, তখন তোমার কাছে এটা কঠিন লাগতে পারে। হ্যাঁ, যখন তোমার কাছে বই থাকবে, এটা যখন সলিউশনটা থাকবে, তুমি যখন অঙ্কটা পড়বা, সলিউশনটা দেখবা, প্র্যাকটিস করবা, তখন ইজি লাগবে। আমরা টিচাররাও শুধুমাত্র যখন প্রশ্ন দেখি, আমাদের কাছে একটু ভয় লাগে, কিন্তু যখন সলিউশন থাকে, সলিউশন দেখে বোঝার চেষ্টা করি, তখন এটা ইজি হয়ে যায়। সেই জন্য সবসময় মনে রাখবা, ম্যাথ সাবজেক্টের জন্য বিবিএ সবসময় বেস্ট। সবসময় তোমরা মেন বই কিনে নিবা। ঠিক আছে, সবসময় মেন বই কিনে নিবা। তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টার ওয়াইজ কথা। এই কথাবার্তাগুলো আমাদের অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ইউজ করব। মনে রাখতে হবে, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, তুমি যাই বলো, সবকিছু হচ্ছে নিজের সময় দেওয়া, সময় ব্যয় করা, প্র্যাকটিস করা। এর মাধ্যমে তুমি যে অঙ্কটা আর্ন করতে পারবা, যে শিখতে পারবা, এটা কখনোই পরীক্ষার হলে ভুল হবে না, মনে না থাকার কোনো চান্স থাকবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা আজকে অঙ্কটা শুরু করে দেব। আচ্ছা, তো এই পর্যন্ত যারা আমার কথা বুঝতে পেরেছো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমরা অলরেডি অনেক মিনিট সময় আমরা ব্যয় করে ফেলছি। দেখি কত মিনিট চলে গেছে। হ্যাঁ, প্রায় 13 মিনিট সময় আমি তোমাদেরকে ব্যয় করছি। আচ্ছা, তাহলে তোমরা এখন এই সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমি তোমাদেরকে অঙ্ক করাবো এবং বুঝিয়ে দিব। ঠিক আছে? ওকে, আর তোমরা কিন্তু চাইলে পুরাতন বই কিনতে পারো, কোনো সমস্যা হবে না। পুরাতন 1 বছর আগের বই কিনতে পারো, কোনো সমস্যা নাই, চলবে। আচ্ছা, এখন এই চ্যাপ্টারগুলো করার ক্ষেত্রে তোমার যে বেসিকগুলো দরকার হবে, এর কিছু বেসিক আমি আজকে আলোচনা করব। বিভিন্ন ক্লাসে তুমি বিভিন্ন বেসিক পাবে। তো আজকে আমি যে বেসিকগুলো আলোচনা করব, এটা হচ্ছে সম্পূর্ণ চ্যাপ্টারের জন্য সবসময় কাজে লাগবে, সবসময় দরকার পড়বে। ঠিক আছে? ওকে, তো আমাদের অঙ্কে তোমার এই বিষয়গুলো আগে চিনতে হবে। খেয়াল করো, তোমরা কিন্তু ভালো করে জানো যে সেলস কি। একটা প্রতিষ্ঠানে যে সেলস হয়, বিক্রয়, সেটাকে বলা হয় সেলস। ধরো আমার একটা প্রতিষ্ঠানের সেলস হচ্ছে কত, 2 লাখ টাকা। সাপোজ আমি দিলাম কত লাখ টাকা, 2 লাখ টাকা সেলস। এরপরে এই প্রতিষ্ঠানে কিন্তু 2 ধরনের সেল কস্ট থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট। মনে রাখতে হবে ভেরিয়েবল কস্ট কোনগুলো, ভেরিয়েবল কস্ট কোনগুলো, আমি কিন্তু বেসিক বুঝাচ্ছি। ভেরিয়েবল কস্ট কোনগুলো, শোনো, যে খরচগুলা, হ্যাঁ, যে খরচগুলা উৎপাদন বাড়লে, উৎপাদন বাড়লে যে খরচগুলা বাড়ে, উৎপাদন বাড়লে যে খরচগুলো কি বাড়ে, উৎপাদন কমলে যে খরচগুলো কমে, সেটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। আমি একটু দেখাই। ধরো তুমি 10,000 ইউনিট পণ্য, 10,000 ইউনিট পণ্য তৈরি করছো। ঠিক আছে, 10,000 ইউনিট পণ্য তৈরি করবা। তো তুমি যখন পণ্যটা তৈরি করবা, কাটিং যে পণ্যটা কাটে, তাকে প্রতি ইউনিটের জন্য কাটার জন্য দিবা 2 টাকা, 2 টাকা পার ইউনিট। 2 টাকা কি পার ইউনিট, কাটিংটা বলতাম, শুধু কাটিংটা। ধরো 2 টাকা কি পার ইউনিট, মানে সে যদি একটা পণ্য কেটে দেয়,
মানে কাটিং করে দেয়, তোমাকে তাকে 2 টাকা দেবে। তাহলে 10,000 জন্য তো তোমার কত যাবে? 2 টাকা করে হলে 20,000 টাকা। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি 12,000 পণ্য তৈরি করো, সেক্ষেত্রে তোমার খরচ হবে কত? 24,000 টাকা। তার মানে এই যে কাটিং যে কস্ট, এটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট, কারণ উৎপাদন বাড়তেছে, খরচ বাড়তেছে। কিন্তু ধরো এই এই কাজটা তুমি একটা কারখানায় করো, এই কারখানার ভাড়া হচ্ছে কত? কারখানার ভাড়া হচ্ছে ধরো মাসে 5,000 টাকা, ঠিক আছে? তো তুমি যদি 12,000 পণ্য তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে 5,000 টাকা ভাড়া দিতে হবে। তুমি যদি 10,000 পণ্য তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে 5,000 টাকা ভাড়া দিতে হবে, ঠিক আছে? তুমি যদি কোনো পণ্য তৈরি নাও করো, সেক্ষেত্রে তোমাকে 5,000 টাকা ভাড়া দিতে হবে। তার মানে ভেরিয়েবল কস্ট হচ্ছে উৎপাদন বাড়া সাথে সাথে ভেরিয়েবল কস্ট বাড়বে, উৎপাদন কমার সাথে সাথে ভেরিয়েবল পরিমাণ কস্ট পরিমাণ কমবে, মানে পরিবর্তনশীল ব্যয় যেটাকে বলা হয়। আর ফিক্সড কস্ট মানে কি? উৎপাদন বাড়া এবং কমার সাথে এই ফিক্সড কস্টের কোনো সম্পর্ক নাই। ফিক্সড কস্ট নর্মালি সবসময় ফিক্সড থাকবে, তুমি যত পণ্য তৈরি করো অথবা কম পণ্য তৈরি করো সেটা কোনো ব্যাপার না। তার মানে তুমি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টের মধ্যে যে পার্থক্যটা, বুঝতে পেরেছো? ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয়টা পরিবর্তন হয়। তুমি কি পরিমাণ উৎপাদন করবা, ওই পরিমাণ অনুসারে তোমার খরচ হবে, মানে পরিবর্তন হবে। আর ফিক্সড কস্ট হচ্ছে কি, যে খরচে কোনো পরিবর্তন হয় না, তুমি যাই তৈরি করো কোনো পরিবর্তন হবে না। তাহলে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এই চারটা মনে রাখতে হবে। এই চারটা দিয়ে তুমি অনেক সূত্র তৈরি করতে পারবা, অনেক কিছু তৈরি করতে পারবা। আমাদের আজকে ক্লাস মনে সময় অনেক সময় লাগবে যা দেখতেছি। তো সেলস মাইনাস হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। তো ধরো আমার এই পণ্য তৈরি করতে গিয়ে ভেরিয়েবল কস্ট খরচ হয়েছে ধরো 80,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে এই ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসে, সেটাকে মূলত বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এটা বাংলা অর্থ হচ্ছে দত্তাংশ অনুপাত। তো দত্তাংশ অনুপাত তোমার জানার দরকার নাই, তুমি এই জিনিসটাকে জাস্ট মনে রাখবা যে ভেরিয়েবল সেলস থেকে যখন ভেরিয়েবলটা বাদ দেওয়া হয়, তখন যে অ্যামাউন্টটা আসে সেটাকে মূলত বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, অথবা ভলিউম প্রফিট, অথবা কি প্রফিট ভলিউম, ঠিক আছে? অথবা কি প্রফিট ভলিউম, অথবা কি পিভি। ওকে, আচ্ছা। তার মানে কন্ট্রিবিউশন মার্জিন যে কথা, পিভি একই কথা। ওকে, এরপরে ধরো তোমার পিভি লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর ধরো তোমার কোম্পানি একটা ফিক্সড কস্ট আছে, কারণ কোম্পানি 2 ধরনের খরচ থাকে। ধরো ফিক্সড কস্ট হচ্ছে তোমার 50,000 টাকা। ফিক্সড কস্ট কত? 50,000 টাকা, ঠিক আছে? তাহলে তোমার প্রফিট কত হলো? 70,000 টাকা হচ্ছে তোমার প্রফিট। ক্লিয়ার? এই হচ্ছে তোমার বিষয়টা। এখন আমি এই যে কাজটা করলাম সেটা হচ্ছে টাকায়, মানে আমি টাকার ব্যালেন্স দিয়ে করতেছি, মানে টাকা, এটাও একটা টাকা, এটা সবগুলো টাকা। কিন্তু অনেক সময় দেখবা কি, তোমার অঙ্কের মধ্যে ইউনিট দেওয়া থাকবে। ধরো তোমার এই সেলস হচ্ছে ধরো তোমার ধরো 20,000 ইউনিট। ইউনিট 20,000 ইউনিট। ইউনিট মানে কি 20,000 পণ্য মাইনাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? তো ভেরিয়েবল কস্ট আবার পার ইউনিট, মানে প্রতি ইউনিটে খরচ কত, এই হচ্ছে তোমার বিষয়। তাহলে খেয়াল করে দেখো, তোমার সেলস পার ইউনিট, ধরো একটা ইউনিটের দাম হচ্ছে কত? 5 টাকা। একটা ইউনিটের দাম কত? 5 টাকা। সেলস পার ইউনিট মানে একটা ইউনিট, একটা পণ্যের দাম 5 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, প্রতি পণ্যের জন্য তোমার ব্যয় হচ্ছে ধরো 2 টাকা, ঠিক আছে? তাহলে কত হলো? 3 টাকা। তার মানে যখন তোমার ইউনিটে থাকবে, যখন তোমার ইউনিটে থাকবে তখন এইভাবে সেলস পার ইউনিট হচ্ছে প্রতি ইউনিট বিক্রি করো তুমি 5 টাকা, ভেরিয়েবল কস্ট ব্যয় হচ্ছে কত? 2 টাকা, সিএম পার ইউনিট হচ্ছে কত? 3 টাকা। যখন ইউনিটে থাকবে তখন ইউনিটে কাজ করবা, যখন টাকায় থাকবে তখন টাকায় কাজ করবে। এখানে ইউনিট বা টাকা দুইটা ভাবে তোমাদের শেখানো হবে, সবকিছু তোমরা জানতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর যেটা আসে সেটা সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন ফিক্সড কস্ট বাদ দেওয়া, তখন এটা কি আসবে? তোমার প্রফিট। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে তোমার এখানে সূত্র দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এটা সমস্যা হবে না। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি আরেকটা বিষয় আলোচনা করে দিচ্ছি, যেটা আজকের অঙ্কের ক্ষেত্রে দরকার লাগবে, সেটা একটু খেয়াল করো। মানে এই জিনিসগুলো তোমরা যখন ভালো করে বুঝতে পারবা, তখনই তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি আজকে এইভাবে দিচ্ছি।
ধরো এটা হচ্ছে কোম্পানি সেলসের পরিমাণ, এটা হচ্ছে ধরো কোম্পানির কি টোটাল সেলসের পরিমাণ, টোটাল সেলস, টোটাল সেলস। ঠিক আছে, এটা কি কোম্পানির টোটাল সেলস। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির টোটাল সেলস। এখন ধরো এই পর্যন্ত সেলস করলে কোম্পানির কোনো লাভ হয় না। আচ্ছা, একটু ধরে দিচ্ছি। আচ্ছা, ধরো এই পর্যন্ত বিক্রি করলে কোম্পানির কোনো লাভ হয় না, এই পর্যন্ত বিক্রি করছে কোম্পানির কোনো লাভ হয় না, এতটুকু অংশটাকে বলা হয় বিইপি। বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট। কি? ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এটা যদি আমি এইভাবে দেই তাহলে হয়তো বা সুন্দর হয় আরো বেশি। যদি তোমাকে এইভাবে দেখায়, এটা দেখালে সহজ হয় বেশি। আচ্ছা, এটা থেকে বেশি সহজ হয় এটা আমি এইভাবে দেখালে। তাইলে ধরো এটা হচ্ছে তোমার কোম্পানির সেলস। সেলস কত হতে পারে? ধরো সেলসটা হচ্ছে 2 লাখ টাকা ধরলাম, 2 লাখ টাকা টোটাল সেলস হচ্ছে কত? 2 লাখ টাকা। আচ্ছা, এখন এটা হচ্ছে টোটাল সেলস কত লাখ টাকা? 2 লাখ টাকা। তো ধরো এই পর্যন্ত তুমি বিক্রি করছো, কোনো লাভ হয় না, মানে এই পর্যন্ত তুমি যে বিক্রি করা পর্যন্ত কোনো লাভ হয়েছে না, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, মানে হচ্ছে একটা কোম্পানি প্রথম টার্গেট থাকে যে তাদের এমন একটা পরিমাণ বিক্রি করবে যেখানে তাদের লাভ হবে না, ক্ষতিও হবে না। কেন? এটা যদি তার টার্গেট ফিল আপ করতে পারে, পরবর্তীতে তারা প্রফিট নিতে পারে। সেই জন্য ধরো এ পর্যন্ত হচ্ছে ধরো 1,50,000 টাকা। ঠিক আছে, তার মানে তুমি যদি 1 লক্ষ সেলসের মধ্যে যদি তুমি 1,50,000 টাকা পরিমাণ পর্যন্ত সেল করতা, সেক্ষেত্রে তোমার কোনো লাভ হইতো না, ক্ষতিও হবে না। বিইপি মানে হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি মানে কি ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে কি হয় আয় ব্যয় কি হয় সমান হয়। ধরো আয় যদি হয় 10 টাকা, ব্যয় কত? 10 টাকা। এটাকে মূলত বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি। ঠিক আছে, ওকে। তো আর এর পরবর্তীতে যে সেলসটা হয় সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। কি বলা হয়? মার্জিন অফ সেফটি। এগুলো শিটে লেখা আছে, এই যে তোমার সুন্দর করে লেখা আছে, এগুলো তোমার কোনো হবে না, ফুল মিনিং দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় ফুল মিনিং দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখো লেখা আছে মার্জিন অফ সেফটি দেওয়া আছে, টেনশন করার কিছু নাই। আচ্ছা, তার মানে যতটুকু অংশ প্রতিষ্ঠানের বিক্রি হয় না, যতটুকু অংশ প্রতিষ্ঠান বিক্রি করলে কোনো প্রফিট হয় না, সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। আর এরপরে যে অংশটা বিক্রয়ের পরে যে অংশটা থাকে বা বিক্রি করা হয়, যেখানে মুনাফা হয়, যে যতটুকু অংশ বিক্রি করলে মুনাফা হয়, সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, মার্জিন অফ সেফটি জিনিসটা কি, ব্রেক ইভেন পয়েন্ট কি, এখান থেকে তুমি সূত্র ইউজ করতে পারবে। ওকে, তো আমরা এই যে কথাগুলো বললাম এতক্ষণ, আমরা প্রথমে এই চ্যাপ্টারের প্রথমে 10 মিনিট আলোচনা করছি হচ্ছে আমাদের বিষয়বস্তু নিয়ে, তারপর আমরা আলোচনা করছি যে বেসিক নিয়ে। এই বেসিকটা তোমাকে ভালো করে কি করতে হবে? মাথায় রাখতে হবে যে আমার আমার যদি সেলসের পরিমাণ 100% হয়, হ্যাঁ, সেলসের পরিমাণ যদি 100% হয়, বিইপি আর হচ্ছে কি এমএস দুইটা মিলে 100%, তার মানে বিইপি ধরো তুমি এখানে 30%, হ্যাঁ, আর সেলস এমএস হচ্ছে 30% আর বিইপি হচ্ছে কত? 70%। তার মানে তুমি এখানে টোটাল সেলসটা হচ্ছে তোমার 100%, এর মধ্যে বিইপি 70% হলে অবশ্যই এমএস কত হবে? 30% হবে। আর এমএস যদি 50% হয় তাহলে বিইপি কত? 50%। কারণ হচ্ছে কি এমএস মার্জিন অফ সেফটি আর হচ্ছে বিইপি ইন সেলস দুইটা যোগ করলেই কিন্তু তোমার কি আসবে? সেলস আসবে। তার মানে হচ্ছে সেলস সেলস সমান সমান এমএস প্লাস কি বিইপি সেলস, বিইপি সেলস। বুঝছো? তাহলে এমএস বিইপি সেলস এই হচ্ছে তোমার বিষয়। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে তুমি অনেকগুলো সূত্র কমপ্লিট করতে পারবে। ওকে, তাহলে সবাই অল ক্লিয়ার লিখে দাও, আমি সরাসরি তোমাদের একটা অঙ্ক দেখাবো, একটা অঙ্ক করাবো। ঠিক আছে, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, সরাসরি একটা অঙ্ক করবো। আজকে প্রথম ক্লাস, তোমাদের সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, সেই ক্ষেত্রে হতে পারে সময়টা একটু বেশি লাগবে। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের অঙ্ক সরাসরি অঙ্ক করাবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবা যে তোমার আজকে আমি যে টাইপের ম্যাথগুলো করাবো, এই সব ম্যাথ তুমি এই সিস্টেমের মধ্যে পারবা। ঠিক আছে? আচ্ছা,
সবাই অল্পে লিখে দাও। তাহলে আমি এতক্ষণ বেসিক নিয়ে আলোচনা করলাম আসলে একটা কোম্পানির মার্জিন অফ সেফটি জিনিসটা কি, বিইপি ইন সেলস কি, টোটাল সেলস কি, তারপরে ভেরিয়েবল কস্ট কি, সিএম কি, অথবা ফিক্সড কস্ট কি, ভাই বিষয়টা কি আলোচনা করলাম। এখন আমি সরাসরি এই বেসিক থেকে সূত্র প্রয়োগ করে তোমাদেরকে অঙ্কটা করাবো। তো চলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এখানে বলতেছে C47, এটা কিন্তু 60টা অঙ্ক আছে তোমাদের এই বইয়ে, আমি হোমওয়ার্ক দিয়ে দিব। The following data is extracted from the books of Solda and Company. Solda কোম্পানির এখানে ডাটা দেওয়া আছে, বলতেছে কি অ্যানুয়াল সেলস, তাদের বার্ষিক সেলস হচ্ছে 5 লাখ টাকা। তাদের বার্ষিক সেলস কত? 5 লাখ টাকা দেওয়া আছে, ঠিক আছে? তাদের বার্ষিক সেলস কত? 5 লাখ টাকা, ঠিক আছে? আচ্ছা, তো বার্ষিক সেলস হচ্ছে 5 লাখ টাকা। মার্জিন অফ সেফটি রেশিও বলতেছে কত? 25%। তার মানে মার্জিন অফ সেফটি হচ্ছে 25%, মানে এখানে এমএস রেশিও হচ্ছে কত? 25%, মানে সেলসের 25% হচ্ছে কি মার্জিন অফ সেফটি। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, যদি কোনো রেশিও থাকে, তুমি যদি সেটা সেলসের সাথে গুণ করো তাহলে ওইটার পরিমাণ বের হয়ে যাবে। ধরো প্রতিষ্ঠানে তোমার এমএস রেশিও দেওয়া আছে, সেলসের সাথে তুমি গুণ করবে, এমএস রেশিওটা বের, মানে এমএস এর পরিমাণ বের হয়ে আসবে। ধরো ভেরিয়েবল রেশিও দেওয়া আছে, সেলসের সাথে ভেরিয়েবল রেশিওটা গুণ করবা, 17টা গুণ করবা, ভেরিয়েবল কস্ট বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা বিষয়, এগুলো আস্তে আস্তে আইডিয়া হবে, আজকে এমনিতে অনেক কথা বলে ফেলছি। আচ্ছা, এরপরে বলতেছে প্রফিট ভলিউম রেশিও হচ্ছে কত? 50%। এই প্রফিট ভলিউম রেশিওটা হচ্ছে এই যে এটা, তারা এটার কথা বলছে কত? 50%, ঠিক আছে? এই পর্যন্ত তারা এই কথাটা গুলা বলছে যে সেলস হচ্ছে 5 লাখ, এর মধ্যে এমএস হচ্ছে 25%, আর তোমার কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট ভলিউম রেশিও, কিন্তু আমি কিন্তু বলেছিলাম প্রফিট ভলিউম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও একই কথা, বলছে 50%। আচ্ছা, এরপরে তারা আর কিছু দেয় নাই, এই 3টে অপশন দিয়ে তারা নিচে কি রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। তো রিকোয়ারমেন্ট বলছে রিকোয়ার আর আস্কড টু ক্যালকুলেট। প্রথম রিকোয়ারমেন্ট বলছে ব্রেক ইভেন সেলস ইন টাকা, বলতেছে ব্রেক ইভেন সেলস ইন টাকা মানে বিইপি। হ্যাঁ, ব্রেক ইভেন সেলস মানে বিইপি বা ব্রেক ইভেন সেলস অথবা পয়েন্ট, একই কথা বলছে। কি পরিমাণ পণ্য বিক্রি করলে কোনো লাভ হবে না, ঠিক আছে, সেটা টাকার পরিমাণ, মানে কত টাকা। তাহলে এটা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট, সেলস ইন টাকা হচ্ছে কি বিইপি ইন টাকা, ঠিক আছে? এখন এটার কিন্তু সূত্র আছে, বিইপি ইন টাকার অনেক সূত্র আছে। হ্যাঁ, তুমি দেখো যে বিইপি ইন টাকার সূত্র কি, যেগুলো দেওয়া আছে সেলিং প্রাইস পার ইউনিট। এখন তুমি এই সূত্রগুলা, এই যে দেখো এখানে যে সূত্রটা দেওয়া আছে বিইপি ইন ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট, এখানে কিন্তু এই মানগুলো দেওয়া নাই। তার মানে কি এই সূত্রগুলো তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে? আবার এই সূত্রগুলা অন্য অন্য অঙ্কের ক্ষেত্রে ইউজ করতে হবে যখন এই মানগুলো থাকে, মানে মূল কথা হচ্ছে যেরকম মান ওরকম সূত্র, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে বুঝাই। তাহলে তোমার কাছে চাইছে কি ব্রেক ইভেন সেলস মানে কত, কি পরিমাণ টাকা বিক্রি করলে কোনো লাভ হবে না, লস হবে না। তো তুমি বেসিকটাতে চলে আসো, দেখো এখানে কি ছিল, এখানে আমাদের 5 লাখ টাকা বিক্রয় ছিল, 5 লাখ টাকা কি ছিল? বিক্রয় ছিল। তাহলে এখন আমাদের এই সেলস, সেলস হচ্ছে কি আমাদের টোটাল যে সেলসটা হয়, সে টোটাল সেলসের কিছু অংশ এমএস এর, কিছু অংশ হচ্ছে বিপি। তাহলে আমরা কি সূত্র এরকম করতে পারি না যে রিকোয়ারমেন্ট 1 রিকোয়ারমেন্ট 1, দেখো তো আমাদের সূত্রটা এরকম হয় কিনা, যে টোটাল সেলস, সেলস মাইনাস, হ্যাঁ, বিইপি ইন সেলস। ওকে, তার সূত্রটা বিইপি ইন সেলসের সূত্রটা কি আমরা এরকম করতে পারি না, যে আমাদের সেলস থেকে যখন আমরা মার্জিন অফ সেফটি বাদ দিয়ে দেবো তখন আমার বিইপি সেলস বের হয়ে যাবে, কারণ আমাদের সেলস হচ্ছে টোটাল। এখন এখানে যদি মার্জিন অফ সেফটি বাদ দিয়ে দিই, এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমার বিইপিটা বের হয়ে যেতেছে। এই জন্য তুমি সূত্রটা লিখবো হচ্ছে কি এই সেলস মাইনাস কি মার্জিন অফ সেফটি। আচ্ছা, তাহলে সেলস কত টাকা তোমার এখানে একটু বড় করে লিখি, সেলস হচ্ছে কত? 5 লাখ টাকা, সেলস কত? 5 লাখ টাকা। তাহলে মার্জিন অফ সেফটি কত? এখানে তো কিন্তু মার্জিন অফ সেফটি বলা নাই, এখানে কি দেখো কোথাও মার্জিন অফ সেফটি দেওয়া নাই, কিন্তু তুমি খেয়াল করে দেখো এখানে বলা আছে মার্জিন অফ সেফটি কত?
25%, তার মানে সেলসের 25% হচ্ছে মার্জিন অফ সেফটি, মানে মার্জিন অফ সেফটি সেলস। তাহলে এখন তুমি এখানে দেখো, তাহলে আমরা এই মার্জিন অফ সেফটি বের করবো, সুতরাং দিবা এভাবে করে ফেলবা, স্টার দিবা, নিচে করে ফেলবা, আমি যেভাবে করতেছি সেভাবে নিচে করবা, এবার নিচে করবা মার্জিন অফ সেফটি। হ্যাঁ, তাহলে কত, সেলস সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। ঠিক আছে, কারণ তুমি সেলসের সাথে যেটা গুণ দিবা ওটার মান বের হয়ে আসবে। তাহলে আমাদের সেল ছিল কত লাখ টাকা, 5 লাখ টাকা। মার্জিন অফ সেফটি রেশিও কত ছিল, মার্জিন অফ সেফটি হচ্ছে 25%। তাহলে 5 লাখ টাকার 25% কত হয়, ক্যালকুলেটরটা করে। তাহলে কত, এই তোমার মার্জিন অফ সেফটি 5 লাখ টাকার 25%, 1,25,000 টাকা আসে। তাহলে 1,25,000 টাকা হচ্ছে আমার কি মার্জিন অফ সেফটি। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হয়, 3,75,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো তোমার এখানে কি হলো, আমি প্রথমে সূত্র লিখলাম, আমি বেসিক থেকে, তারপর এখানে মান বের করলাম। হ্যাঁ, সবার রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লিখে দাও, সবার রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লিখে দাও, সবার রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, সবার রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লিখে, তার মানে তুমি দেখো, খেয়াল করে দেখো, আমি বের করে ফেলছি, কোথা থেকে, এখান থেকে বের করে ফেলছি। তো তুমি যখন এইভাবে এই প্রত্যেকটা টাইপ, আমি তো বলছি 6 থেকে সাধারণ ম্যাথ থাকে, প্রত্যেকটা টাইপের ম্যাথ যখন বেসিক থেকে মানে ট্রাই করবা, তোমার বিশ্বাস করো একটা সূত্রের দিকে তোমার তাকানোর দরকারই পড়বে না। যদি তোমার সূত্র ভুলে যাও, সেই ক্ষেত্রে বইয়ের মধ্যে আনসারের সূত্র আছে, একটু দেখবা, লিখে দেখবা, আবার পরবর্তীতে আর দেখা। ঠিক আছে, রিকোয়ারমেন্ট 1 ক্লিয়ার লেখা। তাহলে আমি প্রথমে মার্জিন অফ সেফটিটা বের করে নিচ্ছি, কিভাবে বের করলাম, কারণ আমার সেলস হচ্ছে 5 লাখ। হ্যাঁ, আমার সেলস কত, 5 লাখ। তো 5 লাখের মধ্যে আমার 25% হচ্ছে এমএস, তাহলে এটার 25% করলে কত, 1,25,000 টাকা হচ্ছে আমার এমএস। যদি আমার টোটাল সেলসের মধ্যে 5 লাখ টাকার মধ্যে যদি এমএস 1,25,000 টাকা হয়, তাহলে বাকি টাকা কি, তাহলে সেলস থেকে আমার কি এমএস বাদ দিলে আমার টাকা চলে আসছে। ওকে, তাহলে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট। এরপরে তুমি খেয়াল করে দেখো, রিকমেন্ড কি বলছে, মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি ইন টাকা, মানে মার্জিন অফ সেফটি ইন টাকা চাইছে। তাহলে রিকমেন্ড 2, আমরা যদি এটা বের করি, মার্জিন অফ সেফটি ইন টাকা, ধরো এখানে সমান দিয়ে দিলাম মার্জিন অফ সেফটি ইন টাকা। ঠিক আছে, তাহলে সেলস ইনটু কি, এখানে মার্জিন অফ সেফটির পার্সেন্ট দেওয়া আছে, কারণ আমরা কিন্তু জানি যে যার পার্সেন্ট দেওয়া থাকে তাকে সেলসের সাথে গুণ দিলেই হয়ে যাবে। তাহলে সেলস ইনটু কি, মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও, যেটা আমরা একটু আগে করেছিলাম। ঠিক আছে, তাহলে সেলস হচ্ছে কত, 5 লাখ, রেশিও কত, 25%, তাহলে কত হলো, 1,25,000 টাকা। ক্লিয়ার? তুমি কিন্তু চাইলে আরেকভাবে করতে পারো। তুমি জানো যে টোটাল সেলসের অংশ হচ্ছে কি, হ্যাঁ, সেলসের অংশ হচ্ছে কি এমএস প্লাস হচ্ছে কি ভিইপি ইন সেলস, ভিইপি ইন সেলস লিখতে হবে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে তোমার সেলস যা হয় দুটা মিলে। তাহলে তুমি এখন এটাকে করে ফেলো, সূত্র ঘুরায় ফেলো, ঘুরায় ফেলে কি আছে, সেলস, তোমার দরকার কোনটা, এটা, তাহলে মাইনাস ভিইপি ইন সেলস, ভিইপি ইন সেলস দিলে এই সূত্রটা ইউজ করে তোমার কি মার্জিন অফ সেফটিটা বের হয়ে আসবে। তাহলে এইভাবে তুমি চাইলে করতে পারো। তাহলে এইভাবে করলে কত হয় দেখো তো, তোমার সেলস টাকা যদি তুমি বাদ দাও, তাহলে সেলস হচ্ছে 5 লাখ টাকা, এখান থেকে যদি তুমি বিইপি বাদ দাও, বি হচ্ছে 3,75,000 টাকা, তাহলে কত মার্জিন অফ সেফটি, 1,25,000 টাকা। তার মানে কি তুমি যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে রিকোয়ারমেন্ট 2টা ক্লিয়ার লিখে দাও, লেখো যে রিকোয়ারমেন্ট 2 ক্লিয়ার, রিকোয়ারমেন্ট 2 ক্লিয়ার লিখে দাও। দেখছো, তার মানে এই ধরনের অঙ্কগুলো আমি তোমাকে আজকে হোমওয়ার্ক দিব, 7 থেকে 8টা অঙ্ক, তুমি প্রত্যেকটা অঙ্ক করবা, দেখবা যে এই অঙ্কটা তুমি রাস্তায় কেউ যদি জিজ্ঞেস করে এই অঙ্কটা সলভ করে দাও, ওইখানেই সলভ করতে পারো। আর যদি তুমি মনে করো যে স্যার অঙ্কটা অনেক ইজি, আপনি করাইছেন বুঝছি, ঘুমাইলা আর করলাম না,
তোমার 2 দিন পরে গেলে তুমি পারতো না, 2 দিন। আচ্ছা, শেষ। এরপরে তোমার কাছে কি চেয়েছে দেখো, বলতেছে অ্যানুয়াল প্রফিট। কি বলতেছে? অ্যানুয়াল প্রফিট। আচ্ছা, অ্যানুয়াল প্রফিট তোমার কাছে চাইছি, এটা একটু ছোট করে দিচ্ছি আমি। আচ্ছা, তোমার কাছে কি চাইছে? রিকমেন্ড 3, রিকমেন্ড 3 অ্যানুয়াল প্রফিট। মানে অ্যানুয়াল প্রফিট বলতে কি, প্রফিট, প্রফিট অ্যানুয়াল প্রফিট একই কথা। ওকে, তো অ্যানুয়াল প্রফিটের সূত্র হচ্ছে তোমার, নর্মাল ভাবে তুমি যদি চিন্তা করো, তুমি প্রথমে এইভাবে তুমি বের করতে পারবা। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিবা, কন্ট্রিবিউশন মার্জিন বা ফিক্সড কস্ট বাদ দিবা, তোমার চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তুমি কিন্তু এই অঙ্কটা, সেম এই কাজটা তুমি এই বক্সে করতে পারবা, কিন্তু কি জানো নি, তুমি যদি এখন এই বক্সে করতে যাও সময় লাগবে, কারণ এখানে ভেরিয়েবল কস্ট মিসিং আছে, ফিক্সড কস্ট মিসিং আছে। তুমি যদি করতে যাও তোমার কষ্ট হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, বুঝছো? সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমার অন্য সূত্র, অল্টারনেটিভ সূত্র ইউজ করতে হবে। তাহলে আমি তোমাকে বলে দেই, খেয়াল করো, সেলস ইন্টু প্রফিট রেশিও। কি রেশিও? প্রফিট রেশিও। ঠিক আছে, সেলস আছে কিন্তু প্রফিট রেশিও নাই, এটা ইউজ করা যাবে না। তার মানে তোমার অ্যানুয়াল প্রফিটের আরেকটা সূত্র আছে, খুব মজা। ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে দেখাই, ভালো করে খেয়াল করো। তোমার সেলসের উপরে যদি প্রফিট রেশিও থাকতো, কোন দিতা প্রফিট বের হয়ে আসতো, প্রফিট রেশিও নাই। কিন্তু তুমি দেখতে হবে যে তোমার কি পিবি রেশিও আছে কি, পিবি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও, হ্যাঁ, অথবা এটা কিন্তু আবার সিএম বলা হয়, সিএম রেশিও। এই রেশিওটা আছে কিনা, যদি এই রেশিওটা থাকে, হ্যাঁ, তার মানে হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। যদি প্রফিট ভলিউম রেশিও থাকে, তাহলে এমএস এর উপরে প্রফিট ভলিউম রেশিওটা গুণ করলে প্রফিট চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা কি বললাম, যে অ্যানুয়াল প্রফিট রেশিও হচ্ছে মার্জিন অফ সেফটি ইন টাকা ইনটু পিবি রেশিও। তার মানে তুমি আরেকটা জিনিস মনে রাখলা, যে মার্জিন অফ সেফটি যদি থাকে আর প্রফিট ভলিউম রেশিও যদি থাকে, এটা কিন্তু প্রফিট ভলিউম রেশিও, এটা কিন্তু প্রফিট রেশিও না। ভালো করে খেয়াল করতে হবে, তোমরা কিন্তু এখানে ভুল করবে না কখনো। শোনো, এখানে যে রেশিওটা দেওয়া আছে 50%, সেটা হচ্ছে সিএম রেশিও অথবা কি পিবি রেশিও, এই রেশিওটা দেওয়া আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে শুধু প্রফিট রেশিও, এটা কি শুধু প্রফিট। তো প্রফিট, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম। মনে রাখতে হবে প্রফিট ভলিউম আর হচ্ছে প্রফিট এক না। প্রফিট ভলিউম কোনটা, প্রফিট ভলিউম বা মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন কোনটা, যখন সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হয় তখন যে মানটা আসে সেটাকে বলা হয় প্রফিট ভলিউম অথবা কন্ট্রিবিউশন মার্জিন। আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন ফিক্সড কস্টটা বাদ দেওয়া হয় তখন যে টাকাটা আসে সেটাকে বলা হয় প্রফিট বা মুনাফা। তাহলে প্রফিট ভলিউম, প্রফিট এক কথা না। ঠিক আছে, তাহলে সূত্রের ক্ষেত্রে তুমি দেখো খেয়াল করে, যখন সূত্রের ক্ষেত্রে যখন তোমার মার্জিন অফ সেফটি অঙ্ক দেওয়া থাকবে এবং প্রফিট রেশিও দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে মার্জিন অফ সেফটির যে টাকাটা আমরা বের করেছিলাম 1,25,000 টাকা, এটার উপরে তোমার প্রফিট রেশিওটা গুণ করে দিলেই মুনাফাটা চলে আসবে। 25,000 ইন্টু কত, 50% প্রফিট রেশিও, তাহলে 62,500। তাহলে কত হলো, 62,500। এখন দেখো তুমি, তাহলে আমি কি বললাম, যদি সেলস থাকে, হ্যাঁ, তুমি যদি সেলসের উপর গুণ করতে চাও সেক্ষেত্রে প্রফিট রেশিও গুণ করতে হবে। কি রেশিও? প্রফিট রেশিও। আর যদি তুমি মার্জিন অফ সেফটির উপরে গুণ করতে চাও সেক্ষেত্রে কি পিবি রেশিও গুণ করতে হবে। তাহলে দুইটাই প্রফিটের সূত্র, এটা প্রফিটের সূত্র, এটা প্রফিটের সূত্র। ঠিক আছে, আবার এখানে একটা বক্সের মাধ্যমে প্রফিট বের করতে পারো। তুমি যদি এটার মাধ্যমে তুমি 100% বের করতে পারো, বের করতে পারবো না যে এরকম না, এটা 100% তুমি বের করতে পারবে, কিন্তু এখানে তোমার প্রবলেম হবে। ঠিক আছে, সময় লাগবে বেশি। আমি একটা কথা বলি, অন্য অঙ্ক করার ক্ষেত্রে তুমি দেখবা এই অঙ্কগুলো তুমি এটাতে বের করতে পারবা বা তোমার ইচ্ছা হইব, তখন তুমি ট্রাই করে পারবা। ওকে, তাহলে আমাদের এখানে জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ, যদি এমএস রেশিও থাকে আর প্রফিট ভলিউম রেশিও থাকে আমরা বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা,
তাহলে তোমরা রিকমেন্ড 3টা ক্লিয়ার লিখে দাও। রিকমেন্ড 3টা ক্লিয়ার লিখে দাও। রিকমেন্ড 3 ক্লিয়ার লিখে দাও। রিকমেন্ড 3টা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, আমি সূত্রটা দেখাই নিয়ে আসি। আচ্ছা, তাহলে প্রফিট, যদি তোমাকে প্রফিট বের করতে বলে, প্রফিট যদি বের করতে বলে, প্রফিটের সূত্র হচ্ছে একটা হচ্ছে কি সেলস ইনটু কি প্রফিট রেশিও। যখন তোমার অঙ্কে সেলস দেওয়া থাকবে 5 লাখ আর প্রফিট রেশিও দেওয়া থাকলে গুণ করলে বের হয়ে যাবে। আরেকটা সূত্র হচ্ছে এমএস, যদি এমএস এর টাকা দেওয়া থাকে ইনটু পিবি রেশিও দিলে হয়ে যাবে। আমরা এই সূত্রটা ইউজ করছি, ঠিক আছে, আমরা এই সূত্রটা ইউজ করছি। ক্লিয়ার? আচ্ছা, এই কে জানে বুঝো নাই? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ভালো একটা প্রশ্ন করছো তারিন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো একটা প্রশ্ন, একটু খেয়াল করেছি। দেখো, তারিন বলতেছে যে সেলসের সাথে যদি আমরা পিবি রেশিও গুণ করি, পিবি রেশিও, তাহলে কি আসবে? মনে রাখতে হবে, আমরা যখন সেলসের সাথে যখন পিবি রেশিওটা গুণ করব তখন যে মানটা আসবে, এই মানটা হচ্ছে কি জানো নি? প্রফিট ভলিউম আসবে, পিবি আসবে, অথবা অথবা কি সিএম আসবে, মানে টাকা। আমি তোমাকে বারবার বলছি, তুমি সেলসের উপরে যেই রেশিওটা গুণ দিবা তার মান আসবে। তাহলে প্রফিট ভলিউম বলতে কি? প্রফিট ভলিউম বলতে হচ্ছে সিএম বা প্রফিট ভলিউম রেশিও। তুমি যখন সেলসের উপরে প্রফিট ভলিউম রেশিও গুণ দিবা তখন এই মানটা চলে আসবে। তার মানে তুমি যদি সেলসের উপরে যেহেতু প্রফিট ভলিউম রেশিও গুণ দিবা, তার মানে কি যে মানটা আসবে সেটা হচ্ছে সিএম অথবা প্রফিট ভলিউম আসবে। ঠিক আছে? যেমন এখানে দেখো দেওয়া আছে, না ওই তোমার অন্য অঙ্কগুলোতে পাইবা। ঠিক আছে, ওকে, তারিন বুঝতে পারছো? আচ্ছা, কে জানি বুঝো না, একটু দাঁড়াও দেখি, সিরিজে বুঝো। আচ্ছা, এখন কি বুঝছো? ও আচ্ছা, বুঝছো, ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে সবাই তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, ঠিক আছে। তার মানে সেলসের উপরে তুমি যেটা দিয়ে গুণ দিবা ওইটার মান পাইবা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কি এমএস এর উপরে পিবি রেশিও গুণ দিলে প্রফিট পাওয়া যায়। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, শেষ 3 নম্বর রিকোয়ারমেন্ট, 4 নম্বর বলতেছে এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000। এখানে কি বলছে বলো? এস্টিমেটেড সেল মানে আনুমানিক সেল, আনুমানিক বিক্রয়। আনুমানিক বিক্রয় কত? ভালো করে খেয়াল করো। এস্টিমেটেড সেলস মানে আনুমানিক বিক্রয় টু আর্ন এ প্রফিট 50,000 টাকা। এখানে প্রশ্ন হচ্ছে যদি 50,000 টাকা লাভ করতে হয় তাহলে আনুমানিক আমাদের কত বিক্রি করতে হবে? আমরা যখন 5 লাখ টাকা বিক্রি করেছিলাম আমাদের প্রফিট কত আসছে? 62,500। ঠিক আছে, আমরা একটু করছি। এখন তারা বলতেছে যদি তুমি 50,000 টাকা লাভ করতে চাও, আবার বলতেছি এস্টিমেটেড সেলস, আনুমানিক সেলস বা বিক্রয় টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000। 50,000 টাকা প্রফিট আর্ন করতে হলে এস্টিমেটেড সেলস, আনুমানিক সেলস কত? 50,000 টাকা প্রফিট আর্ন করতে হলে এস্টিমেটেড সেলস বা আনুমানিক সেলস কত? এখানে বলতে হচ্ছে আনুমানিক বিক্রয় কত, মানে তোমার কাছে বিক্রয় জানতে চাইতেছে। এই জিনিসটাকে মূলত বলা হয় কি টার্গেট সেলস। কি বলা হয়? টার্গেট সেলস। মানে তোমার 50,000 টাকা প্রফিট করতে হলে কতটুকু বিক্রি করতে হবে, কত কি পরিমাণ বিক্রি করতে হবে, তার টার্গেট। এই 50,000 টাকা প্রফিট লাগবে, বিক্রি করো, তার টার্গেট প্রফিট, টার্গেট মানে কত পরিমাণ বিক্রি করলে 50,000 টাকা লাভ হবে, এটাকে বলা হয় টার্গেট সেলস। অথবা আরেকটা বলা হয় ডিজিআর সেলস, ডিজিআর সেলস মানে প্রত্যাশিত বিক্রয়, মানে কি পরিমাণ বিক্রি করলে আমরা 50,000 টাকা প্রফিট। তার মানে তারা প্রশ্নটা কি চাইছে? টার্গেট সেলস চাইছে। কি চাইছে? টার্গেট সেলস। এখন তোমার কাছে যখন টার্গেট সেলস যাবে, তুমি দেখো টার্গেট সেলস এর অনেকগুলো সূত্র আছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে রিকোয়ার্ড সেলস, টার্গেট সেলস, ডিজিআর সেলস একই কথা।
এটা হচ্ছে ইউনিট। তো তারা কিন্তু ইউনিট চায় না, এখানে কিন্তু ইউনিটের কোনো ব্যাপার স্যাপার নেই, এখানে যা চাইছে টাকা। তাহলে খেয়াল করে দেখো আমাদের এইটা দেখো, রিকোয়ার সেলস, টার্গেট সেলস, ডিজায়ার সেলস, তার মানে তারা আমাদের কাছে রিকোয়ারমেন্ট ফর এই বিষয়টা চাইছে। এখন এটাতে তারা আমার কাছে চাইছে, এটা সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট রিকোয়ার প্রফিট, মানে যে প্রফিটটা দেওয়া আছে এটা নিচে হচ্ছে কি সিএম রেশিও, ফিক্সড কস্ট রিকোয়ার প্রফিট নিচে কি সিএম রেশিও। আর অর এটা সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার প্রফিট 1 মাইনাস ট্যাক্স রেট। যদি অঙ্কের ট্যাক্স রেট থাকে তাহলে এই অংশটা আসবে, না থাকলে আসবে না। কি বললাম, যদি অঙ্কের ট্যাক্স রেট থাকে তাহলে এই অংশটা আসবে। আবার তুমি মনে করতেছো কঠিন, কঠিন না, একবার খালি পড়ো। টার্গেট সেলসের সূত্র কি, ফিক্সড কস্ট প্লাস ডিজিআর প্রফিট নিচে হচ্ছে কি সিএম রেশিও। আর যদি মনে করো ট্যাক্স থাকে তাহলে 1 মাইনাস ট্যাক্স রেট, রিকোয়ার প্রফিটের নিচে আসবে। কেন রিকোয়ার প্রফিটের নিচে আসবে, কারণ হচ্ছে তুমি প্রফিটটা যে পাইবা এটা কিন্তু সরকারকে প্রফিট থেকে টাকা দিতে হবে, সেই জন্য প্রফিটের নিচে 1 মাইনাস ট্যাক্স। তাহলে তুমি এখন কোন সূত্রটা ইউজ করবা, এই অঙ্কে কিন্তু কোনো ট্যাক্স নাই, এটা তোমাকে ইউজ করতে হবে না, তুমি এই সূত্রটা ইউজ করো। ঠিক আছে, এই সূত্রটা কি করবা, ইউজ করবা। ওকে, তাহলে চলো আমি একটু সূত্রটা ইউজ করি এবং মানটা বসানোর চেষ্টা করি। হ্যাঁ, প্রফিট রেশিও প্রফিট ভলিউম রেশিও এক না। প্রফিট রেশিও হচ্ছে নর্মালি মুনাফার অনুপাত, প্রফিট রেশিও হচ্ছে কি নর্মালি মুনাফার অনুপাত। আর প্রফিট ভলিউম রেশিও হচ্ছে প্রফিট ভলিউম অনুপাত অথবা সিএম কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। ঠিক আছে, একটু লিখে দিব আমি, প্রফিট রেশিও মানে হচ্ছে কি মুনাফা অনুপাত, মুনাফা অনুপাত। ঠিক আছে, আর প্রফিট ভলিউম রেশিও অর সিএম রেশিও, সিএম রেশিও এটাকে মূলত বলা হয় কি দত্তাংশ অনুপাত, দত্তাংশ অনুপাত। আর দত্তাংশ অনুপাত মানে কি, বা দত্তাংশ জিনিসটা কি, দত্তাংশ জিনিসটা কি, দত্তাংশ জিনিসটা হচ্ছে সেলস থেকে তুমি যখন ভেরিয়েবল কস্ট বাদ দিবা যে টাকাটা আসবে সেটাকেই বলা হয় দত্তাংশ বা সিএম। আশা করি জিনিসটা তোমাদের সঠিক কাজে লাগবে। প্রফিট রেশিও মানে কি মুনাফা অনুপাত, নর্মাল আমরা যে নেট লাভ বিক্রি করি সেটা। আর পিবি রেশিও অথবা সিএম রেশিওটা কি, সেটাকে বাংলাতে বলা হয় দত্তাংশ অনুপাত। এটা আবার কি, দত্তাংশ মানে কি, দত্তাংশ মানে হচ্ছে আমরা যখন সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিই যে টাকাটা বের হয় সেটাকে মূলত বলা হয় দত্তাংশ। আর এটা যদি পার্সেন্টে দেওয়া থাকে সেটাকে অনুপাত বলা হয়। আশা করি সিএম আর যে পিবি রেশিওটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রফিট ভলিউম রেশিও, প্রফিট ভলিউম রেশিও কিন্তু এটা, হ্যাঁ এটা হচ্ছে প্রফিট ভলিউম। প্রফিট ভলিউম আর প্রফিট রেশিও কিন্তু এক না, আমি বারবার বলতেছি। ঠিক আছে, প্রফিট ভলিউম মানে পিবি রেশিও আর প্রফিট রেশিও কিন্তু এক না, ভালো করে দুইটাকে ভিন্ন করে রাখবা। প্রফিট রেশিও মানে নর্মাল মুনাফা অনুপাত, প্রফিট ভলিউম রেশিও অথবা সিএম অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মানে হচ্ছে কি দত্তাংশ অনুপাত। ঠিক আছে, দত্তাংশ মানে কি বুঝিয়ে দিলাম। ওকে, তাহলে সবাই একটু একটু প্লিজ তোমরা এই কি জানি তোমরা এখন অল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, তোমাদের আগে কনফিউজ থাকলে সমস্যা, কনফিউজ রাখা যাবে না। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, সবাই একটু অল ক্লিয়ার। ক্লাস 1 ঘন্টা যাক, তুমি জানো না যে এই 1 ঘন্টার ক্লাসে তুমি কত অঙ্ক করতে পারবা, অনেক অঙ্ক করতে পারবা, ওইটা তোমার দেখার দরকার নেই। আচ্ছা, অল ক্লিয়ার লিখে দাও, হ্যাঁ। ওকে, তার মানে আমাদের এখন পরের রিকমেন্ড 4 কি, রিকমেন্ড 4 হচ্ছে রিকমেন্ড 4 টার্গেট সেলস। তুমি লাগবে হচ্ছে কি টার্গেট সেলস, টার্গেট সেলস সূত্রটা কি, এখানে কিন্তু টাকা, এখানে কিন্তু ইউনিট ইউনিট না, ইউনিট হলে ইউনিটের সূত্র। হ্যাঁ, এখানে ইউনিট হলে তুমি ইউনিটের সূত্র লিখতে পারো, এই যে এটা, এই যে এখানে জাস্ট ইউনিট লিখবা সিএম পার ইউনিট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই তুমি ইউনিটও পাবো টাকা পাবো। তাহলে সূত্রটা কি হচ্ছে, সূত্রটা হচ্ছে তোমার ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজিআর প্রফিট অথবা রিকোয়ার প্রফিট, এখানে যে প্রফিটটা দেওয়া আছে এটাকে বলা হয়।
ঠিক আছে, রিকোয়ার প্রফিট বা ডিজিআর প্রফিট। রিকোয়ার প্রফিট নিচে হচ্ছে কি সিএম, সিএম রেশিও। মনে রাখতে হবে সিএম আর পিবি একই কথা, সিএম আর কি পিবি একই কথা, সবসময় এটা মনে রাখবে। সিএম প্রফিট ভলিউম একই কথা, সিএম যে কথা প্রফিট ভলিউম একই কথা, সিএম যে কথা প্রফিট ভলিউম একই কথা। ঠিক আছে, ওকে, এখন মান বসাও। দেখো তুমি কিভাবে পাও। দেখো প্রথমে দেখো অঙ্কে ফিক্সড কস্ট নাই, কি না অঙ্কে ফিক্সড কস্ট নাই, শুধু কি দেওয়া আছে একটা মান দেওয়া আছে। কালার চেঞ্জ করে দিচ্ছি আমি, শুধু একটা মান দেওয়া আছে, রিকভার প্রফিটকে শুধু 50,000 টাকা দেওয়া আছে, মানে যে প্রফিটটা দেওয়া থাকবে। ঠিক আছে, এখন তোমার এখানে এই মানটা দেওয়া আছে রিকভার প্রফিট। আর সিএম রেশিও মানে কি প্রফিট ভলিউম রেশিও। এখানে দেখো এই যে প্রফিট ভলিউম রেশিওটা দেওয়া আছে, হ্যাঁ এই যে প্রফিট ভলিউম রেশিও 50%, এটা কিন্তু সিএম রেশিও। প্রফিট ভলিউম যে কথা সিএম একই কথা, তাহলে কত এখানে 50% আছে। তুমি এখন 50% দিতে পারো অথবা 0.50 দিতে পারো, একই কথা 0.50 দিলা। আচ্ছা, তাহলে তোমার দরকার কি ফিক্সড কস্ট। স্যার এখন ফিক্সড কস্ট তুমি কিভাবে পাইবা বলো, ফিক্সড কস্ট তুমি কিভাবে পাইবা? এই হচ্ছে তোমার টেকনিক। এখন তোমাকে কোথায় যেতে হবে, টেকনিকে যেতে হবে। যে তুমি তুমি দেখতেছো যে অঙ্কে কোথাও ফিক্সড কস্ট নাই, অঙ্কে কোথাও কি দেখো একটু ছোট করে দিলাম, অঙ্কে কোথাও ফিক্সড কস্ট নাই। তুমি যেখানে তাকাও দেখো কোনো ফিক্সড কস্ট নেই, কোথাও ফিক্সড কস্ট নাই, দেখছো কোথাও কি নাই ফিক্সড কস্ট নাই। তো আমি তোমাদেরকে বলি, তুমি যে পরিমাণ টাকায় সেলস করো না কেন, ফিক্সড কস্ট অলওয়েজ কি থাকে, ফিক্সডই থাকে। ফিক্সড কস্ট অলওয়েজ কি থাকে, ফিক্সড থাকে। আমি তোমাদেরকে একটু প্রথমে নর্মাল সূত্র ইউজ করবো, তারপর আবার বেসিক থেকে বুঝাবো দুইটা। তো তুমি যদি সূত্র ইউজ করো, খেয়াল করে দেখো, হ্যাঁ তুমি যদি ফিক্সড কস্টের সূত্র ইউজ করো, এটা একটা সূত্র আছে, নোট করে নিতে পারবা চাইলে, আমি তো দেখাচ্ছি। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট সমান সমান বিইপি সেলস, হ্যাঁ বিইপি সেলস ইন্টু কত পিবি রেশিও, ইন্টু পিবি রেশিও। এটাও একটা ফিক্সড কস্টের সূত্র, বিইপি সেলস ইন্টু পিবি রেশিও। তাহলে বিইপি সেলস আমাদের কত ছিল জানি, 3,75,000, 3,75,000 ইন্টু পিবি রেশিও কত স্যার, হ্যাঁ 50%। আমাদের অঙ্ক ছিল পিবি রেশিও কত ছিল, 50% ছিল, এই যে 50%। ওকে, তাহলে এখন কি হয়ে গেল, তাহলে অঙ্কটা আমি যদি ছোট করি, তাহলে কত এটা আছে 3,75,000 ইন্টু 50%, তাহলে 1,87,500, 1,87,500। তাহলে ফিক্সড কস্ট কিন্তু বের হয়ে গেছে। এটা কি ফিক্সড কস্ট সূত্র দিয়ে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমাদের এই প্রতিষ্ঠানে তো লাভ হচ্ছে কত, মানে প্রতিষ্ঠানে তো লাভ একটা, কিন্তু আমরা বের করছি আগেরটা। শোনো, ফিক্সড কস্ট হচ্ছে অলওয়েজ সেম থাকে। ফিক্সড কস্ট কি থাকে, অলওয়েজ সেম থাকে। ধরো তোমার এখন ফিক্সড কস্টটা বের করা দরকার, তুমি যদি আগের ইনফরমেশন থেকে ফিক্সড কস্টটা বের করো, যেমন আগে তোমার এখানে প্রফিট কত হয়েছে, এখানে কিন্তু নর্মালি প্রফিট ছিল, ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার 62,500 ছিল নর্মাল প্রফিট, আর এখন প্রফিট কত বলতেছে 50,000। কিন্তু এরপরও আমি কেন এই ইনফরমেশন থেকে ফিক্সড কস্টটা বের করলাম, কারণ হচ্ছে কি প্রফিট যাই করো, সেলস যাই করো, তুমি যত কিছুই করো, ফিক্সড কস্টটা অলওয়েজ ফিক্সড থাকবে। ফিক্সড কস্ট অলওয়েজ কি থাকবে, ফিক্সড থাকবে। এই জন্য আমরা ফিক্সড কস্টটা বের করার ক্ষেত্রে আমরা পিছনের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেটা ইউজ করে আমরা বের করে ফেলছি। তাহলে ফিক্সড কস্টের সূত্রটা কি মনে রাখতে হবে, বিপি ইন সেলস পিবি রেশিও ইন্টু পিবি রেশিও করলে ফিক্সড কস্ট বের হয়ে গেছে। আচ্ছা, তো সবাই একটু ফিক্সড কস্ট ক্লিয়ার লিখে দাও। লেখো যে এফসি ক্লিয়ার, ফিক্সড কস্টের ফুল সংক্ষেপে হচ্ছে কি এফসি ক্লিয়ার। লেখো যে এফসি ক্লিয়ার, লেখো যে এফসি ক্লিয়ার। ঠিক আছে, এফসি ক্লিয়ার লিখে দাও। আজকে ক্লাস 1 ঘন্টা পার হয়ে যাবে। ঠিক আছে, দেখো যে এফসি ক্লিয়ার। তাহলে তুমি সূত্র যদি শিখতে চাও, সূত্র এফসি ক্লিয়ার লিখে দিবা। আচ্ছা, এটা হচ্ছে সূত্র আর কি।
ফিক্সড কস্টের সূত্র এটা, বুঝছো? এখানে আরেকটা সূত্র আছে, এই যে ফিক্সড কস্ট সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস কি প্রফিট, ওইটা দিলেও হবে। দেখাই তোমাদের আমি, যে এই সূত্রটা দেখতেছি, সেলস কত 5 লাখ ইন্টু সিএম রেশিও কত 50%, মাইনাস কত প্রফিট কত 62,500 ছিল প্রফিট আগের ইনফরমেশন। হ্যাঁ, তাহলে 5 লাখের অর্ধেক করে কত 75,000, 2,50,000, এখান থেকে 62,500 বাদ দাও, কত হইল? সেম 1,27,500, 1,27,500। তুমি যখন ইউজ করবা তখন এগুলো তোমার মনে থাকবে। তাহলে ফিক্সড কস্ট কি? সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস কি প্রফিট। আচ্ছা, এটা সূত্র, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তারিন 3,75,000 টাকা, 3,75,000 কোথা থেকে আসছে? 3,75,000 আমরা বের করেছিলাম তো এখানে, এই যে আমরা এখানে বিপি ইন সেলস বের করেছিলাম একদম শুরুতে। এই যে আমরা রিকোয়ারমেন্ট এখানে ছিল, এই যে এখানে আমাদের 3,75,000 রিকোয়ারমেন্ট 1 ছিল 3,75,000 টাকা, আর রিকোয়ারমেন্ট 2 এর ছিল 1,25,000 টাকা, বুঝছো? এই হচ্ছে হিসাব। ওকে, তো ওইটা আমরা ইউজ করছি। এখন তুমি চাইলে আবার এই সূত্রটা ইউজ করতে পারবা, ফিক্সড কস্ট ইনটু সেলস ইনটু কি সিএম রেশিও মাইনাস কি প্রফিট। তাহলে আমাদের সেলস কত ছিল 5 লাখ, সিএম রেশিও 50% ছিল, প্রফিট কত ছিল আমাদের প্রথম দিকে 62,500। আবার তুমি যদি এই প্রফিট ইউজ করো তাহলে কিন্তু অঙ্ক হবে না, কারণ মানগুলো ইউজ করছি আমি আগের, প্রফিটটা ইউজ করতে হবে আগেরটা, বুঝছো? এখন তুমি বলতে পারো স্যার আগের ইনফরমেশন ইউজ করে ফিক্সড কস্ট বের করবো কিভাবে? হ্যাঁ, ফিক্সড কস্ট তুমি আগের ইনফরমেশন ইউজ করলে বের করতে পারবো, নতুন ইনফরমেশন ইউজ করলে বের করতে পারবো, কিন্তু এখানে নতুন ইনফরমেশন তো নাই, সেজন্য আগের ইনফরমেশন বের করছে। আচ্ছা, ওকে, এখন যেটা তোমার সুবিধা মনে হয়, ঠিক আছে, যেটা তোমার সুবিধা মনে হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু বেসিক দিব, বেসিক থেকে ফিক্সড কস্ট একটু বুঝাবো যে এটা কেমনে হয়েছে, মানে এই সূত্রটা তোমার কেমনে হয়েছে। দেখাই আমি একটু তোমাদের এই সূত্রটা আসলে কেমনে হয়েছে, আমি তোমাদের একটু দেখাই। এখান থেকে সূত্রটা হয়েছে, একটু সময় নাও, একটা ক্লাস মন থেকে শিখো, আমি মনে করি তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমি একটু সময় নষ্ট করো, শিখো, একবারে শিখো। আমাদের সূত্রটা কি ছিল? ফিক্সড কস্ট। দেখো আমি মুখস্থ লিখবো না, আমি এখান থেকে বানাবো। ফিক্সড কস্ট সমান সমান সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস হচ্ছে প্রফিট, বুঝছো? তুমি জানো যে এই সূত্রটা দিয়ে তুমি আরেকটা কাজ করতে পারবা, মানে তোমাকে নেক্সট অ্যাডভান্স লেভেলে নিয়ে যায়। হ্যাঁ, তুমি যদি প্রফিট বের করতে চাও তাহলে এই ফিক্সড কস্টটাকে ওইখানে নিয়ে যাবে, প্রফিটটাকে নিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি দেখতেছি টাইম বেশি গেছে, করবো না। এখন এই সূত্রটা কেমনি হয়েছে, কিভাবে হয়েছে, দেখো, খেয়াল করে দেখো। আমি যখন সেলসের উপরে সিএম রেশিও দিয়ে গুণ করি, দেখুন দেখেন, আমার সেলস কত ছিল 5 লাখ, আমি যখন সেলসের উপরে সিএম রেশিও 50% দিয়ে গুণ করি, তখন আমার যে মানটা আসে, বলতো এখানে কোন মানটা আসবে একটু দেখি তো, বলতো দেখি। সেলসের উপরে যদি আমি সিএম রেশিও দিয়ে গুণ করি, সেলস হচ্ছে 5 লাখ, সিএম রেশিও 50%, তখন আমি গুণ করলে যে মানটা আসবে সেটা কিসের মান একটু বলো তো দেখি, তোমাদের ব্রেন কতটুকু খুলছে, একটু বলো দেখি কতটুকু খুলছে। আমি আজকের একটা ক্লাসের পর তোমরা চোখ বন্ধ করে 60টা অঙ্ক করে ফেলবা। এই 60টা অঙ্কর যে ইনফরমেশনগুলা অন্য অঙ্কতে তোমাকে অনেক হেল্প করবে। তুমি দেখবে বি পার্টের অনেক অঙ্ক পারতেছো, সি পার্টের অনেক রিকোয়ারমেন্ট পারতেছো, যেখানে আমার প্রয়োজন হয় না, তুমি নিজেই পারবে। এই জন্য আমি সময় দিয়ে করাচ্ছি। বলতো কি বের হবে এখানে, বলো। আমরা যখন সেলসকে যখন আমরা সিএম রেশিও দিয়া গুণ করব, হ্যাঁ, তখন যে মানটা আসবে সেটা সিএম আসবে। আমি বারবার তোমাদেরকে বলছি, যখন সেলসের উপরে কোনো রেশিও দিয়ে গুণ করবা তখন সেই মানটা চলে আসবে। তাহলে সেলসকে তুমি সিএম রেশিও দিয়ে গুণ তো 50%, তাহলে যে মানটা আসবে 2,50,000, এটা হচ্ছে কি সিএম। একদম ইজিলি ভালো করে বুঝতে পারতেছো। আবার সেলসের উপরে যখন তুমি সিএম রেশিও দিয়ে গুণ করবা তখন তোমার কি আসবে, যে মানটা আসবে সেটা হচ্ছে সিএম চলে আসবে। কারণ আমি বারবারে বলছি, সেলসের উপরে তুমি যে রেশিও দিয়ে গুণ করবা ওইটার মান চলে আসবে। আচ্ছা, তাহলে এখন সিএম যেহেতু বের হয়ে গেছে,
তাহলে সিএম কত বেরিয়েছে দেখো তো, সিএম কত, 2,50,000। বেসিক, আসলে বেসিক শিখতে সময় লাগে। আমি যদি অঙ্কটা সূত্রে করাতাম না, তুমি দেখবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা অন্যান্য আরো পেজ বা চ্যানেল আছে, দেখবা জাস্ট সূত্র বলবে, মান বসাবে, মানটা বের করে দেখাবে। কিন্তু আমি দেখো তোমাকে মান কবে বের করে দিয়েছি, তারপরে বুঝাচ্ছি কেন হচ্ছে এটা। দেখো, তো সিএম এর পরে তুমি কি বাদ দিলে প্রফিট আসে? ফিক্সড কস্ট। খেয়াল করে দেখো, সিএম থেকে যদি তুমি ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট আসে, তাহলে একটা জিনিস মনে করে দেখো, তাহলে সিএম থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট আসবে। এটা নর্মাল বিষয়, কারণ তুমি সিএম থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিলে যদি প্রফিট আসে, হ্যাঁ, তাহলে এটা আর এটার পার্থক্যটা কি? এটা সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে, আমি দেখাইতাছি আমাদের ফিক্সড কস্ট প্রফিট কত ছিল, 62,500। ঠিক আছে, এটা প্রফিট ছিল, দেখাইতেছি। সিএম থেকে যদি ফিক্সড কস্ট বাদ দাও তাহলে প্রফিট আসে। তার মানে সিএম এর আর ফিক্সড কস্টের পার্থক্য, মানে মাইনাসের মানটা হচ্ছে প্রফিট। তাইলে এটা আর এটার মাইনাসের মান কিন্তু ফিক্সড কস্ট আসবে। ঠিক আছে, এই জন্য দেখো, এখান থেকে এই সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে যেমন প্রফিট আসে, সিএম থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট আসবে। দেখছো, তাহলে দুইটা সূত্র শিখে গেলাম। কটা সূত্র শিখলা? দুইটা। তাহলে আমি যদি প্রফিটটার সূত্রটা লিখি, দেখো প্রফিট, দেখো একই সূত্র হবে, সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস প্রফিট ছিল, এখানে ফিক্সড কস্ট হবে, একই সূত্র। সিএম থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট আসে, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট আসে, তাহলে সিএম থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট আসবে। এই যে দুইটা সূত্র, দেখছো? এই হচ্ছে বিষয়টা। এভাবে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারো। তাহলে এই সূত্রটা তুমি কিন্তু চাইলে মুখস্থ করা লাগবে না, তুমি জানো যে সেলসের উপরে যদি আমি সিএম রেশিও গুণ দেই, তাহলে সিএম চলে আসবে। এখান থেকে যদি আমি ফিক্সড কস্ট বাদ দিই, প্রফিট আসবে। এখান থেকে যদি আমি প্রফিট বাদ দিই, ফিক্সড কস্ট আসবে। এর থেকে বেসিক আর কিছুই হতে পারে না। ঠিক আছে, ওকে, এই জন্য সূত্রটা এভাবে হয়েছে, আমরা মানটা এভাবে বের করেছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই যে বের করে ফেলছি এই যে মানটা। কোথায় যেন বের করলাম এটা, অঙ্কটা। আচ্ছা, কত বের করলাম ফিক্সড কস্ট? আমরা ফিক্সড কস্ট বের করছি 1,87,500। তখন তুমি এই কাজটা করো, কয়েকভাবে বের করছি, তোমাকে দুইভাবে বের করে দেখালাম, আরেকভাবে দেখেছি। তাহলে 1,87,500 যোগ 50,000 কত আসছে? 1,87,500 যোগ 50,000 ভাগ 0.50, কত? 4,75,000 টাকা। দেখো মিলে গেছে, কত? 4,75,000 টাকা। তার মানে তুমি যদি 4,75,000 টাকা সেলস করো, তাহলে তোমার প্রফিট হবে কত? 50,000 টাকা। ওকে, রিকমেন্ড 4 ক্লিয়ার। রিকমেন্ড 4 ক্লিয়ার। সবাই রিকমেন্ড 4 ক্লিয়ার লিখে দাও। আর একটু কষ্ট দিব, আর 5 মিনিট। লেখো যে রিকমেন্ড 4 ক্লিয়ার। তার মানে কি, তুমি বুঝছো বিষয়টা কিভাবে হচ্ছে? এখান থেকে কত কিছু করতে পারবা, এখান থেকে অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, বুঝছো? অনেক কিছু হয়ে যাবে। লেখো যে রিকমেন্ড 4 ক্লিয়ার। আমি রিকমেন্ড 5টা করে দিব, ঝামেলা শেষ। আচ্ছা, বোঝার দাম একটা আর মুখস্থর দাম হলো আরেকটা। ঠিক আছে, দুইটার দাম ভিন্ন। তাহলে বলতেছে কি, প্রফিট অন সেলস 4 লাখ টাকা। বলতেছে যদি প্রফিট কত, মানে মুনাফা কত, মুনাফা কত যদি বিক্রয় কি হয় 4 লাখ টাকা, বিক্রয় যদি 4 লাখ টাকা হয়, মুনাফা কত? তারা বলতেছে কি, বিক্রয় হচ্ছে কত? 4 লাখ। বিক্রয় কত? 4 লাখ। তাহলে মুনাফা কত? তাহলে আমি সূত্রটা একটু লিখি। দেখো, বিক্রয় যদি 4 লাখ হয়, বলতেছে প্রফিট অন সেলস অফ 4 লাখ। 4 লাখ টাকা যদি সেলস হয়, আমাদের প্রফিট কত, মুনাফা কত? তাহলে আমাকে প্রশ্নটা বলছে যে, তারা সেলস যদি আমার 4 লাখ টাকা হয়, তাহলে আমার প্রফিট কত?
তাহলে আমি সূত্রটা একটু এইভাবে লিখি, বক্সে না লিখা তুমি এইভাবে লিখবা যে প্রফিট প্রফিট সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মানে বিসি। ঠিক আছে, বাদ দিলে যেটা আসে সেটা কন্ট্রিবিউশন মার্জিন, সেটা লেখার দরকার নেই। এরপরে ওইখান থেকেই ফিক্সড কস্ট বাদ দিলে কি প্রফিট আসবে, তাহলে মাইনাস হচ্ছে কি ফিক্সড কস্ট। তাহলে সূত্রটা কেমন হলো দেখো, সেলস থেকে তুমি ভেরিয়েবল কস্ট বাদ দিবা, ফিক্সড কস্ট বাদ দিবা, আর মাঝখানে যে ভলিউমটা এটার নাম এনেছে কন্ট্রিবিউশন মার্জিন। এটার নাম তো কন্ট্রিবিউশন মার্জিন মানে সিএম, এটার নাম। কিন্তু নর্মালি সেলস থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট আসে। মানে আমি কন্ট্রিবিউশন মার্জিনকে অনুপস্থিত করে দিলাম, সরাসরি লিখে ফেলাম প্রফিট সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট। একটা প্রতিষ্ঠানে দুইটা ব্যয় থাকে, দুইটা ব্যয় বাদ দিলে প্রফিট চলে আসে। তাহলে আমাদের সেলস কত, 4 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট কত নাই, কিন্তু ফিক্সড কস্ট আমাদের ছিল। আমাদের ফিক্সড কস্ট কত ছিল, 3 লক্ষ কত, আচ্ছা সরি 1,87,500। কেন এটা আমি নিলাম স্যার, কারণ 4 লাখ টাকা সেলসের ক্ষেত্রে তোমার যে ফিক্সড কস্ট, 5 লাখ টাকা সেলসের ক্ষেত্রে সেই ফিক্সড কস্ট, 50,000 টাকার সেলসের প্রফিটের ক্ষেত্রে যেই ফিক্সড কস্ট, 65,500 প্রফিটের ক্ষেত্রে সেই ফিক্সড কস্ট। ফিক্সড কস্টে কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমার এখানে মিসিংটা কি, ভেরিয়েবল কস্ট। মিসিংটা কি, ভেরিয়েবল কস্ট। আচ্ছা এখন এই ভেরিয়েবল কস্টটা আমার বের করতে পারলেই আমার অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট বের করতে পারলে কি আমার অঙ্কটা কমপ্লিট। ক্লিয়ার? আচ্ছা এখন তুমি এখানে একটু খেয়াল করে দেখো, তুমি ভেরিয়েবল কস্ট সরাসরি বের করতে পারবা না। ঠিক আছে, কেন পারবা না, কারণ 5 লাখের ভেরিয়েবল কস্ট যেটা 4 লাখের ভেরিয়েবল কস্ট সেটা না। আমরা কিন্তু জানি ভেরিয়েবল কস্ট পরিবর্তন হয়। তাহলে 5 লাখ সেলসের ভেরিয়েবল কস্ট যেটা 4 লাখের ভেরিয়েবল কস্ট কি সেটা না, কিন্তু ভেরিয়েবল কস্ট রেশিও কিন্তু একই রকম থাকবে, অথবা রেট। ঠিক আছে, রেশিও বা রেট একই রকম থাকবে। তো এখানে তোমার টার্গেট হচ্ছে ভেরিয়েবল রেশিওটা বের করতে হবে, যে আসলে 5 লাখের টাকার মধ্যে কি অনুপাতে হয়, 4 লাখ টাকার মধ্যে সেই অনুপাতে হবে, এরকম যে বিষয়টা সেটা তোমাকে একটু বুঝতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। এই ভেরিয়েবল রেশিওটা একটু বের করার চেষ্টা করতে হবে। আচ্ছা তাহলে ভেরিয়েবল রেশিওর একটা সূত্র আছে, আমি সরাসরি এটা তোমাকে একটু দেখাই দিচ্ছি। আর এখানে সময় অনেক চলে গেছে। ওকে, তা তুমি কি এই ক্ষেত্রে কি করবা জানো, ভেরিয়েবল রেশিও বের করবে। তাহলে স্টার দিবা, স্টার ভেরিয়েবল রেশিও, ভেরিয়েবল রেশিও। কেন, কারণ তুমি যদি ভেরিয়েবল রেশিওটা বের করে ফেলো, ধরো সাপোজ ভেরিয়েবল রেশিও 20%, তুমি সেলসের উপরে গুণ করলে ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। ভেরিয়েবল রেশিও 20%, 5 লাখ টাকার উপরে 20% গুণ দিলে 5 লাখ টাকার উপরে যে ভেরিয়েবল কস্ট হবে সেটা বের হয়ে যাবে। তার মানে কি তোমার এখানে ইম্পর্টেন্ট কি, ভেরিয়েবল রেশিওটা বের করো। তো ভেরিয়েবল রেশিওর সূত্রটা কি দেখো, ভেরিয়েবল রেশিওটার সূত্র হচ্ছে 100% মাইনাস প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিও। স্যার এটা কিভাবে হইলো, এই সূত্রটা কিভাবে হইলো, দেখো সূত্রটা কিভাবে হয়েছে। এখানে সেলস থেকে যখন তুমি ভেরিয়েবল কস্ট বাদ দাও তখন কি আসে, সিএম আসে। ধরো আমি তোমাকে দেখাই, ধরো সেলস হচ্ছে 100, ভেরিয়েবল ধরো কত 75, তাহলে সিএম কত 25, সিএম কত 25। সিএম কত 25। ঠিক আছে, তা ভেরিয়েবল ধরো সেল ধরো 100, ভেরিয়েবল কস্ট কত, হ্যাঁ ভেরিয়েবল কস্ট হচ্ছে 75, তাহলে সিএম কত 25 সাপোজ। তাহলে তুমি যদি সেলস থেকে ভেরিয়েবল কস্ট রেশিওটা বাদ দাও তাহলে সিএম রেশিও আসে। সেলস রেশিও থেকে যদি তুমি সিএম রেশিওটা বাদ দাও তাহলে ভেরিয়েবল রেশিওটা চলে আসবে। এই জন্য সূত্রটা কি দেখো, সেলস হচ্ছে 100 মাইনাস কি পিভি রেশিও। তার মানে হচ্ছে সেলস থেকে তুমি যদি পিভি রেশিও বাদ দাও তাহলে কিন্তু সেম ভেরিয়েবল রেশিও চলে আসবে। তাহলে সেলস হচ্ছে 100, হ্যাঁ তাহলে পিভি রেশিও কত, পিভি রেশিও কত আমাদের অঙ্কে দেওয়া ছিল
কত, সরি, এই যে 50%, তাহলে 50, তাহলে ভেরিয়েবল রেশিও কত, 50%। ভেরিয়েবল রেশিও যদি 50% হয় তাহলে ভেরিয়েবল কস্ট কত, তোমার সেলস কত, 4 লাখ, তাহলে ভেরিয়েবল কস্ট 4 লাখ টাকা ইন্টু 50%, কত হলো, 2 লাখ টাকা। তো এই জায়গাটা এসে তোমাকে একটু বুঝে নিতে হবে। তাহলে কত হলো আনসার, 12,500। ওকে, সবাই রিকমেন্ড 5টা বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দাও। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলতে পারো। আমি একটা ক্লাস এত সময় কেন নিলাম, কারণ এই একটা ক্লাসে তোমার সবকিছু, প্রথম তো 10 মিনিট আমরা কোনো কথা বলি নাই, মানে 10 মিনিট হচ্ছে আমাদের নর্মাল আমাদের কোর্স সংক্রান্ত আমরা কথা বলছি, ঠিক আছে? ওকে, তো একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। দেখো 5 ক্লিয়ার। তো এখানে আমার যেহেতু তোমার এই ভেরিয়েবল কস্টটা নাই, আমার সূত্রে কি প্রফিট ভেরিয়েবল কস্ট, আমার ভেরিয়েবল কস্টটা কি নাই, কিন্তু ভেরিয়েবল রেশিওটা বের করা পসিবল। কিভাবে পসিবল, আমরা জানি যে 100% মানে সেলস রেশিও থেকে 100, কিন্তু সেলস কিন্তু অলওয়েজ 100%, মনে রাখতে হবে সেলস কি অলওয়েজ 100%, ঠিক আছে? সেলস কি অলওয়েজ 100%, প্রথমে কিন্তু আমি বলে আসছি অলওয়েজ 100। তাহলে সেলস এর 100% থেকে পিবি রেশিওটা বাদ দিলে আমাদের ভেরিয়েবল রেশিও মনে থাকবে সবসময়। আরেকটা সূত্র হচ্ছে তোমার পিবি রেশিও, কিন্তু তুমি আরেকবার বের করতে পারবা, সেলস থেকে তুমি ভেরিয়েবল রেশিও বাদ দিও, ইজি, ঠিক আছে? মানে এগুলা হয়ে যাবে আস্তে আস্তে। আমি আজকে এমনিতে অনেক কথা বলে ফেলছি, তো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা ভেরিয়েবল রেশিও না তো 4 লাখ টাকা না তো, আমি একটু লিখে দিচ্ছি, তুমি 4 লাখ টাকা তো আমি দেই না, আমি এটা সেলস দিচ্ছি আমি। দেখো ভেরিয়েবল রেশিও কত, 50%, তাহলে সেলস ইন্টু ভেরিয়েবল রেশিও, ঠিক আছে? তাহলে সেলস কত আমাদের এই অঙ্কে কত, যে অঙ্কে আমরা বের করবো 4 লাখ টাকা, ইন্টু ভেরিয়েবল রেশিও কত, 50%, তাহলে হচ্ছে ভেরিয়েবল কস্ট কত, 2 লাখ টাকা। এটা হচ্ছে তোমার বিষয়, ঠিক আছে? যেহেতু তোমার ভেরিয়েবল রেশিও বের হয়ে গেছে 50%, সেই জন্য এখন ভেরিয়েবল বের করা কোনো ব্যাপার না। রেশিও যেহেতু বের হয়ে গেছে, আমি সেলসের উপরে, সেলস কত, 4 লাখ, সেলসের উপরে আমি 4 লাখ টাকা ভেরিয়েবল রেশিও গুণ দিব, 50% হয়ে যাবে। আশা করি কলি এখন বুঝতে পেরেছো। তাহলে তোমাকে মনে রাখতে হবে, এই যে নিয়মের অঙ্কটা তুমি করলা, এই নিয়মের অঙ্কটা একই রকম ভাবে পরীক্ষার হলে আসবে, এবং এই ধরনের অঙ্কগুলা অনেক অঙ্ক আছে, তুমি প্রথম ক্লাস হিসেবে তোমার কাছে হয়তো কঠিন লাগতে পারে, তো তুমি এখন দেখো সব ধরনের ম্যাথ তুমি পারবা। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, সবাই 5 ক্লিয়ার লিখে দাও। আমি সবার কাছ থেকে একটু জানতে চাই, কলি তুমি কি বুঝতে পারছো? একটু 5 ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, সবাই একটু 5 ক্লিয়ার লিখে দাও, সবাই 5 ক্লিয়ার লিখে দাও। আমি কলি প্রশ্ন করছি, ওরা বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, তোমরা না বুঝলে আমাকে বলবা। নামাজের টাইম হয়ে গেছে প্রায়, আজকে অনেক কষ্ট হইব আমার। সবাই 5 ক্লিয়ার লিখে দাও। এখন তোমাদের যে শীটটা দিয়েছি, সেই শীটে আমি তোমাদের হোমওয়ার্ক দেব। সবাই সুন্দর করে, রোজার মধ্যে কোনো কাজ নাই, শুধু হোমওয়ার্ক করবা। এই যে সেম অঙ্ক, 1 2 3 4 5 6টা অঙ্ক, প্রত্যেকটা বোর্ডে আসছে। তার মানে কি, আজকে যে নিয়মের অঙ্ক করাইছি, তুমি এই নিয়মের 6টা অঙ্ক সব শেষ করে ফেলো। এই নিয়মের অঙ্ক পানি বাতের মতো না লাগলে তখন। ওকে, কুলি একটু ক্লিয়ার লিখে দাও। কুলি, তোমার ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ, ওকে, গুড। তাহলে তোমরা এখন আর আমার ক্লাস দেখো না, আমার ক্লাস এখন আর দেখা লাগবে না, তুমি সরাসরি এখন অঙ্কগুলো করো। সরাসরি কি করো, অঙ্কগুলো করো। আর আমি যে অঙ্কটা করছি সেটা খাতায় যদি নোট করে থাকো, তাহলে তো অবশ্যই পারবা। আর যে অঙ্কটা তোমাদের বই তো নাই, যদি এই ধরনের সিচুয়েশন অঙ্কটা দিতে হবে আমাকে বলবা, আমি ছবি দিয়ে দিব, ঠিক আছে? তা আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।